আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা বোটানি চ্যাপ্টার 1 এর একদম লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব, লাস্টের দিকের কিছু টপিক নিয়ে। তো এর মাধ্যমে চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে আশা করতেছি, ঠিক আছে? তো লাস্টের দিকে যে টপিক মেইনলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিন। জিন জিনিসটা কি? জিন হচ্ছে আসলে আমাদের ডিএনএ এর একটা অংশ। এই যদি ডিএনএ হয়, ডিএনএ এর এমন একটা অংশ, এমন একটা সিকোয়েন্স যেটা কি করে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেটা প্রোটিন তৈরির সংকেত বহন করে। ঠিক আছে? তাহলে জিন যদি বলে, তো আমরা বলবো জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত। জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, ক্রোমোজোমের যে জায়গাটাতে জিন থাকে ওই জায়গাটাকে বলা হয় লোকাস। তাহলে জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স। ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে। যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে ও প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে ও প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ করে। সংজ্ঞাটা অনেক কঠিন মনে হতে পারে, সহজ করে দিতেছি। বৈশিষ্ট্যের বিকাশ করে। আসলে আমরা একটা জিনিস জানি যে ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ থেকে আলটিমেটলি আমাদের প্রোটিন তৈরি হয়, তাই না? ডিএনএ থেকে এই যে এমআরএনএ তৈরি হয়, এমআর এই যে ডিএনএ এর মধ্যে এমন একটা জায়গা আছে, যে জায়গাটার কিছু সিকোয়েন্স বা কিছু কোড আছে। ওই কোডটাকে এমআরএনএ তে পাঠায়, এন্ড ওই কোড অনুযায়ী প্রোটিনটা তৈরি হয়। আর আলটিমেটলি প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে ওই জিনিসটা হচ্ছে জিন। জিন হচ্ছে আসলে তাহলে আমাদের কি, যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ এর কিছু নির্দিষ্ট সিকোয়েন্স। এই যে মনে করলাম যে একটা ডিএনএ, তার এই জায়গার একটা সিকোয়েন্স, এই জায়গার একটা সিকোয়েন্স বা এই জায়গাটা, যেটা আমাদের কি করতেছে, যেখানে একটা কোড আছে, ওই কোডটা আলটিমেটলি আমাদের এমআরএনএ তে ট্রান্সফার হবে। ওইটার মাধ্যমে আমাদের প্রোটিন তৈরি হবে। তাহলে ওই জিনিসটাকে মেনলি বলা হচ্ছে জিন। তাহলে জিনকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বংশগতির একক। এটাকে আমরা বলতে পারি বংশগতির মূল একক। এটাকে আমরা বলতে পারি বংশগতির মূল একক। তাহলে বংশগতির মূল একককে জিন। ঠিক আছে, এবার জিন নিয়ে প্রথম কথা বলছেন কি? আমরা সবাই একজন বিজ্ঞানীর নাম জানি, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল তার যে মটরশুঁটি নিয়ে গবেষণা করছিলেন, ওখানে তিনি ফ্যাক্টর নিয়ে বলছিলেন, যে উনি বলছিলেন যে জীবের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে কিছু ফ্যাক্টর বা কণার উপর নির্ভর করে। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসেন, কে বিজ্ঞানী জোহানসেন, উনি বলেন এই ফ্যাক্টর গুলো আসলে হচ্ছে জিন। মানে জিন নামকরণ করছেন কি? বিজ্ঞানী জোহানসেন। কত সালে? 1909 সালে। মানে গ্রেগর জোহান মেন্ডেল জিন নামকরণ করতে পারেন নাই, বা তিনি বলছেন যে কিছু ফ্যাক্টর বা কণা আছে যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসন আইসা বলতেছেন ওই ফ্যাক্টর গুলার আসল নাম হচ্ছে জিন। এটাকে জিন নামকরণ করলেন। পরবর্তীতে বিজ্ঞানী একজন মানে প্রসিদ্ধ বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা, ঠিক আছে, হর গোবিন্দ খোরানা, ওনার নামটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? খোরানা। উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করেন। উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করেন, মানে কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি জিন তৈরি করেন। তো এই কারণে উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। এই কারণে উনি নোবেল প্রাইজ পাইছেন। এটা একটা যুগান্তকারী আবিষ্কার কিছু ছিল। এর মাধ্যমে মানে বায়োটেকনোলজিতে যুগান্তকারী চেঞ্জ করা গেছে। তারপর বিজ্ঞানী বিজ্ঞানী টি এইচ মর্গান একজন বিজ্ঞানী আছেন। উনি বলছেন যে জিন আসলে ক্রোমোজোমে থাকে। মানে এটা কিন্তু আমরা ফার্স্টেই পড়ছি, তাই না? তো উনি আগেকার তারা তো আর জানতো না, তো উনি এসে বললেন যে জিন আসলে ক্রোমোজোমে থাকে। জিন কোথায় থাকে? ক্রোমোজোমে অবস্থিত। এটা এসে আমাদেরকে কে বলছেন?
মর্গান সাহেব বলছেন যে জিন আসলে ক্রোমোজোমের মধ্যে থাকে। এরপরে বিজ্ঞানী ভিডল আর ট্যাটাম, বিজ্ঞানী বিডল এবং ট্যাটাম ওনারা এসে বলছেন যে একটা জিন একটা এনজাইমের জন্য দায়ী। মানে নির্দিষ্ট জিন, ওরা বলতেছিল যে নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী। নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী। একটা জিনিস বলি, এনজাইম কিন্তু এক ধরনের প্রোটিন, এনজাইম কি এক ধরনের প্রোটিন। তার মানে বিডল এবং ট্যাটাম বলতেছিল যে নির্দিষ্ট কিছু জিন আছে, মানে মনে করে এটা একটা প্রোটিন, মনে করে এ একটা প্রোটিন, বি আরেকটা প্রোটিন, তাহলে এ প্রোটিন তৈরির জন্য একটা নির্দিষ্ট সাপোজ জিন আছে মনে করো আলফা, বি প্রোটিন তৈরির জন্য নির্দিষ্ট জিন আছে বিটা। আলফা কখনো বি বি প্রোটিন তৈরি করবে না, আলফা সবসময় এ প্রোটিন তৈরি করবে, বিটা সবসময় বি প্রোটিন তৈরি করবে। এই জিনিসটা তারা বলছে, ঠিক আছে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যারল পরবর্তীতে বিজ্ঞানী গ্যারল এসা এই জিনিসটাকে জাস্ট একটু মডিফাই করছেন। মডিফাই করা বলছেন যে একটা জিন একটা পলিপেপটাইড চেইনকে নিয়ন্ত্রণ করে, একটা পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন, ঠিক আছে। ও সরি, মানে উনি বলছেন একটা জিন একটা এনজাইম, উনি বলছিলেন একটা জিন একটা এনজাইমকে, একটা এনজাইম মানে একটা প্রোটিন, ঠিক আছে। তো গ্যারল বলছেন যে একটা জিন একটা এনজাইমকে নির্দেশ করবে বা কোড করবে। পরবর্তী সময় আমরা দেখতে পাই আসলে একটা জিন একটা পলিপেপটাইড চেইন, মানে আরো মানে সঠিক পলিপেপটাইড চেইনকে কোড করতেছে। কারণ পলিপেপটাইড চেইন কিন্তু আলটিমেটলি প্রোটিন তৈরি করে, অনেকগুলা পলিপেপটাইড চেইন মিলে আলটিমেটলি কি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে প্রথমত হরগোবিন্দ খুরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করছিল। টিএইচ মর্গান উনি বলছেন যে জিন ক্রোমোজোমে অবস্থিত, ফাইন। এবার বিডল এবং ট্যাটাম এই দুজন কি, এই দুজন বলছেন যে নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম কোড করে। গ্যারোলা সেটাকে একটু চেঞ্জ করে বলছেন যে একটা জিন একটা এনজাইমকে কোড করে। পরবর্তীতে বর্তমান সময়ে আমরা বলি এক জিন এক পলিপেপটাইড মতবাদ, কারণ একটা জিন একটা নির্দিষ্ট পলিপেপটাইড চেইনকে কোড করবে, ঠিক আছে। আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটা জিনিস বলতেছি, দেখো আলটিমেটলি আমরা মেইনলি কোন জিনিসের দিকে যাচ্ছি, প্রোটিনের দিকে যাচ্ছি। আলটিমেটলি আমরা প্রোটিন তৈরির দিকে এতটা ফোকাস কেন করতেছি, কারণ প্রোটিন হচ্ছে জীবনের ভাষা, প্রোটিন হচ্ছে জীবনের ভাষা। যেমন তোমার আমার ভাষা বাংলা, ইন্ডিয়ানদের হিন্দি, হ্যাঁ এরকম বিভিন্ন দেশের মানুষের ভাষা বিভিন্ন। ভাষার মাধ্যমে কি হচ্ছে দেখো, মনের ভাব আদান প্রদান হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কাজগুলো চলতেছে, তাই না। প্রোটিনের মাধ্যমে বডির যে সেল গুলো আছে, সাপোজ এ একটা সেল এ একটা সেল, তারা পরস্পরের সাথে কথা বলে কিভাবে, তারা কি কোনো টাকা আদান প্রদান করে, ইংলিশে কথা বলে, বাংলায় কথা বলে না, তারা হচ্ছে প্রোটিনের মাধ্যমে আদান প্রদান করে। ইভেন মনে করো একটা সেল, ঠিক আছে, মনে করো তোমার একটা কোষ, কোষের বাইরে আমাদের বিভিন্ন নিউরো ট্রান্সমিটার হরমোন, হরমোনের কথা তো তোমরা শুনছো। মনে করো হরমোন যে কাজ করে, হরমোন কিন্তু এক ধরনের প্রোটিন। এই যে হরমোন, হরমোন কিন্তু এক ধরনের প্রোটিন হয়ে থাকে। তাহলে হরমোন কি করে, ওই কোষের মধ্যে এসে যখন লাগে, তার ফলে কোষে কাজ করা শুরু করে বা কোষে চেঞ্জ হয়। বিভিন্ন হরমোনের বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো কিন্তু আমরা আস্তে ধীরে করব, জানতে পারবো। তাহলে দেখতে পেতেছি কি, এই যে একটা হরমোন সে আইসা মনে হইতেছে যে কিছু একটা বলছে, বলার কারণে কোষ্ঠীকে একটা কাজ শুরু করতেছে, এরকম হয় না যে এই তুমি এটা করো, এটা বললে যে আরেকজন এটা কাজটা করে, একটা ভাষা। তাহলে প্রোটিন হচ্ছে জীবনের ভাষা। আশা করি আমরা এতটুকু ছোট জিনিসটা বুঝতে পারছি। এবার একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মানে আমাদের মানে বৈশিষ্ট্য, মানে জিন, এই যে জিনগুলো আসলে কি করে আমাদের, এগুলো আসলে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে। এই যে কারোর চুলের একটা কালার একরকম, কারোর চোখের কালার একরকম, কারোর আচরণ, এক একটা মানুষের আচরণ এক এক রকম। এই যে চেঞ্জ গুলা, এগুলা সব হচ্ছে কিন্তু জিনের কারণে, এগুলো সব হচ্ছে জিনের কারণে, ঠিক আছে। তার জিনটা আসলে থাকতেছে কোথায়, ডিএনএ এর মধ্যে। কোথায় থাকতেছে এটা, ডিএনএ এর মধ্যে। তো
এখন আমাদের ওটি এভেরি ওটি এভেরি একজন বিজ্ঞানী আছে, উনি বলছেন এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলো আমরা চাইলে ডিএনএ থেকে নিয়ে স্থানান্তরিত করতে পারি। মানে একটা ডিএনএ, সাপোজ এই একটা ডিএনএ, এটা কিন্তু আমরা বায়োটেকনোলজিতে পড়ে আসছো তোমরা, হ্যাঁ। এখানে মনে করো এই একটা জিন আছে সাপোজ এ, যেটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিনটাকে আমরা স্থানান্তরিত করতে পারি, চাইলে এখান থেকে এটাকে আমরা নিয়ে যেতে পারি। এটা কিন্তু আমরা দেখছি, এটা কিন্তু আমরা ক্লাস 9-10 এর একদম লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি। আশা করি এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা কে বলছেন? বিজ্ঞানী ওটি এভরি বলছেন। তাহলে আলটিমেটলি একটা জিনিস বারবার বলতেছে যে ডিএনএ এর মধ্যে জিন থাকতেছে। কি বলতেছি? ডিএনএ এর মধ্যে জিন থাকতেছে। তাই আমরা বলতে পারি যে ডিএনএ হচ্ছে আসলে মেনলি একটা জিনগত বস্তু। ডিএনএ টা কি আসলে মেনলি একটা জিনগত বস্তু, এটা আমরা বলতেই পারি, কারণ ডিএনএ এর ভিতরে জিন থাকতেছে। এই যদি একটা ডিএনএ হয়, তার মধ্যে বিভিন্ন জায়গায় জিন আছে। মনে করো এখানে একটা জিন আছে, এখানে আরেকটা জিন আছে, এই জায়গায় সিকোয়েন্স আরেকটা জিন, এই জায়গায় সিকোয়েন্স আরেকটা জিন। এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হয়তো বা কেউ উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে, হয়তো বা কেউ চুলের কালার নিয়ন্ত্রণ করতেছে, হয়তো বা কেউ চোখের কালার নিয়ন্ত্রণ করতেছে, হয়তো বা কেউ গায়ের পশম নিয়ন্ত্রণ করতেছে, কেউ রাগ কন্ট্রোল করতেছে। বিভিন্নটা বিভিন্ন কাজ করতেছে। তাহলে ডিএনএ হচ্ছে মিলে আমাদের কি জিনগত বস্তু, কারণ ডিএনএ এর মধ্যে আমরা কিন্তু জিন দেখতেছি, তাই না? এবার এই জিনের বিভিন্ন একক আছে। এটা আমরা ওই দিন বলছি যে জিনের বিভিন্ন একক আছে। তাহলে জিনের একক আমরা 4 ধরনের একক দেখতে পাই। কি কি? একটা হচ্ছে আমাদের রেকন, একটা হচ্ছে রেকন, একটা হচ্ছে আমাদের নিউটন, তারপরে হচ্ছে রেপ্লিকন, এবং সবার লাস্টে হচ্ছে সিস্ট্রন। সবার লাস্টে হচ্ছে সিস্ট্রন। আমরা বলতেছি জিনের একক আমরা নর্মালি বিভিন্ন একক আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা: রেকন, নিউটন, রেপ্লিকন, সিস্ট্রন। দেখো, রেকন মানে হচ্ছে যে রিকম্বিনেশন আছে না, জেনেটিক রিকম্বিনেশন, ওইটার মধ্যে জিনের যে অংশটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে রেকন। রেকনটা আসলে কোথায় অংশগ্রহণ করে? জেনেটিক রিকম্বিনেশন। রিকম্বিনেশন, এটা কিন্তু আমার খুবই ছোট একটা একক। এটা কিন্তু খুবই ছোট একটা একক, দেখা যায় একটা থেকে দুইটা নিউক্লিওটাইড, এরকম ছোট একটা একক। মিউটন হচ্ছে একটা জিনের যে জায়গাটাতে মিলে মিউটেশন ঘটে, তাহলে এটা হচ্ছে মিউটেশনের একককে বলা হয় মিউটন। একটা জিন মনে করো এইখানে এই একটা ডিএনএ, মনে করো একটা ডিএনএ, ডিএনএ এই জায়গাটাতে একটা জিন আছে, তারপর এই জায়গাটা একটা জিন আছে, জিনটা হচ্ছে মনে করো আমি এ বললাম। এখন এর এই যে ছোট্ট এই জায়গাটা, এই জায়গাটাতে মেনলি মিউটেশন ঘটে, অন্য জায়গাতে তেমন একটা মিউটেশন হয় না। মিউটেশন কি? পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে ওই জায়গাটাকে আমরা বলতেছি মিউটন। আবার একটা জায়গা আছে যেটা আমাদের রিকম্বিনেশনের কাজে লাগে, তাহলে ওইটাকে বলতেছি রেকন, ঠিক আছে? এরকম রেপ্লিকন হচ্ছে একটা জিনের যে জায়গাটা থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়, যে জায়গাটা থেকে কি হয়, রেপ্লিকেশন স্টার্ট হয়, তাহলে এটাকে বলা হয় রেপ্লিকেশন একক। তাহলে রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশন একক। নামের সাথে কিন্তু মিল আছে, রেপ্লিকন রেপ্লিকেশন, রেকন রিকম্বিনেশন, মিউটন মিউটেশন। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে আলাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে জিনের কার্যের একক হচ্ছে সিস্টেম। তাহলে জিন কার্যের একক, এটাকে বলা হয় সিস্টেম। সিস্টেমকে আবার অনেক সময় বলা হয় ডিএনএ এর কার্যকরী একক। এটাকে অনেক সময় ডিএনএ এর কার্যকরী একক বলা হয়। কেন? জিনিসটা বুঝো। মানে অনেক সময় বলা হয় যে সিস্টেম মানে পুরো জিনটাই। মানে এই যে ছবিটা দেখো, আমি বললাম যে এই যে সবুজ এই অংশটা বললাম এটা হচ্ছে একটা জিন, ঠিক আছে? এখানে মনে করো আমি এই একটা জিন বললাম যে এতটুকু হচ্ছে একটা জিন। এখানে অবশ্যই এ, টি, সি যেরকম আছে ওটা আমি আর দেখাইতেছি না। এখন এই যে জিনের জায়গাটা, এই জায়গাটাতে যে জায়গাটা কাজ করতেছে না, হয়তো বা এটার পুরোটা অংশই প্রোটিন তৈরিতে কাজে লাগতেছে, ঠিক আছে? হয়তো বা এর এই এ অংশ এবং এ অংশ মাঝখানের এতটুকু ছাড়া পুরোটা প্রোটিন তৈরিতে কাজে লাগতেছে। মাঝখানে ওই যে এক্সন, ইন্ট্রন এরকম থাকে না, ইন্ট্রন মনে করলাম যে মাঝখানে একটি ইন্ট্রন আছে যেটা আসলে কোনো কাজে না, বাকি জায়গাটা কাজ করতেছে। যে জায়গাটা কাজ করতেছে সেই পুরো জায়গাটাকে বলা হয় সিস্টেম। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিস্টেম র্যাকনের আকারটা সবচেয়ে ছোট, নিউটনের রেপ্লিকনের আকারটা মিডিয়াম সাইজ, ঠিক আছে?
তাহলে জিনের একক আমরা কি কি বললাম, যে রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন। রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, মিউটন হচ্ছে মিউটেশনের একক, রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক, সিস্টনটা হচ্ছে জিনের কার্যের একক, মানে জিনের কতটুকু আসলে মেনলি কাজ করতেছে এই জিনিসটি। এবার আমরা চলে যাব জিনের প্রকারভেদ। বিভিন্ন প্রকার জিন আছে, এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, বিশেষ করে এমসিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতেছি এখন বিভিন্ন ধরনের জিন। আমরা এখন কি বলতেছি, বিভিন্ন ধরনের জিন কি কি আছে। এক নম্বরে আছে লিথাল জিন। এটা নিয়ে একদম মেইনলি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে জিনটা যদি প্রকাশ পায়, আর প্রকাশ পেলে জীবটা মারা যাবে। মানে এই জিনটা যদি বহিঃপ্রকাশ হয়, প্রকাশ পাইছে মনে করে কোন একটা প্রজাতির কোন একটা প্রাণীতে, তাহলে ওই প্রাণীটা বা ওই জীবের মৃত্যু ঘটবে। তাহলে এই ধরনের যে জিন আছে তাদেরকে বলা হয় লিথাল জিন, যার বহিঃপ্রকাশে জীবের মৃত্যু ঘটে। তারপরে আছে অঙ্কোজিন। তারপরে কি আছে, অঙ্কোজিন মিলে কি করে, ক্যান্সার তৈরি করে। তার মানে ক্যান্সার সৃষ্টিকারী যে সকল জিন তাদেরকে বলা হয় অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়, অঙ্কোজিন। তারপরে হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। কি বলতেছি, সেক্স ক্রোমোজোমাল জিন, মানে হচ্ছে আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে যে সকল জিন আছে তাদেরকে আমরা বলতে পারি সেক্স ক্রোমোজোমাল জিন। তাহলে লিথাল জিন মানে লিথালিটি তৈরি করে, মানে মৃত্যু ঘটবে। অঙ্কোজিন মানে অঙ্কোজেনেসিস তৈরি করবে, দ্যাট মিনস ক্যান্সার সৃষ্টি করবে। সেক্স ক্রোমোজোমাল জিন মানে এক্স আর ওয়াই ক্রোমোজোমে যা আছে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন। তারপরে আরেকটা জিনিস বলি, এই যে ওয়াই ক্রোমোজোমে যদি কোনো জিন থাকে তাদেরকে একটা আলাদা নামে ডাকা হয়। অবশ্যই জিন আছে তাই না, এদেরকে বলা হয় হোলান্ড্রিক জিন। এদের নাম কি, হোলান্ড্রিক জিন। দ্যাট মিনস এই যে ওয়াই ক্রোমোজোমে যত জিন আছে তাদেরকে বলা হয় হোলান্ড্রিক জিন। তাহলে এখান থেকে এখন আমরা বলতে পারি, আমরা জানি আমাদের ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি, সেক্স ক্রোমোজোম আর অটোজোম। তাই না, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম দুইটা, আর অটোজোম হচ্ছে 44টা। তাহলে এই অটোজোমের মধ্যে যে জিন গুলো আছে ওইগুলাকে আমরা বলবো অটোজোমাল জিন। ওইগুলাকে আমরা কি বলবো, অটোজোমাল জিন। অটোজোমাল জিন মানে অটোজোমে আমাদের যে সকল জিন আছে তাদেরকে বলা হয় অটোজোমাল জিন। এবার আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে ট্রান্স জিন। সেটা কি, ট্রান্স জিন। ট্রান্স মানে কোন একটা কিছু ট্রান্সফার করা। ট্রান্স মানে কি, কোন একটা জিনিস ট্রান্সফার করা। মনে করো এটা একটা উদ্ভিদ, যে উদ্ভিদটা মনে করো লম্বা হয়, আর এটা আরেকটা উদ্ভিদ, যে উদ্ভিদটা তেমন একটা লম্বা হয় না। এখন কি করলাম, এই উদ্ভিদের লম্বা হওয়ার জন্য দায়ী যে জিনটা আছে সেই জিনটাকে আমি এই উদ্ভিদে ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার কারণে এবার পরবর্তীতে এই উদ্ভিদটা কি হচ্ছে, লম্বা হইতেছে, এই উদ্ভিদটাও লম্বা হইতেছে। এরকম করানো যায়। তাহলে এই যে আমরা একটা উদ্ভিদ বা একটা প্রাণী কোষ থেকে কোন একটা জিন নিয়ে অন্য একটা উদ্ভিদ বা প্রাণী কোষে প্রতিস্থাপন করি, ওই যে জিনটা, যে জিনটাকে প্রতিস্থাপন করতেছো ওই জিনটাকে বলা হবে ট্রান্স জিন। ওই জিনটাকে বলা হবে কি, ট্রান্স জিন। দ্যাট মিনস একটা উদ্ভিদ বা প্রাণী কোষ থেকে আমরা কি বলতে পারবো, যে কোন উদ্ভিদ বা প্রাণী কোষ থেকে অন্য উদ্ভিদ, অন্য উদ্ভিদ বা প্রাণী কোষে যে জিন প্রতিস্থাপন করা হয়, যে জিন প্রতিস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে ট্রান্সজিন। এরপর আরেকটা আসি, এটা হচ্ছে খণ্ডিত জিন। সেটা কি, খণ্ডিত জিন। খণ্ডিত জিন মানে হচ্ছে তার মধ্যে খন্ড খন্ড আছে। মেনলি যে সকল জিনের মধ্যে ইন্ট্রন থাকবে প্লাস এক্সন থাকবে। ইন্ট্রনস মানে হচ্ছে জিনের নন কোডিং অঞ্চল। ইন্ট্রনটা হচ্ছে কি জিনের নন কোডিং জোন বা অঞ্চল বা এরিয়া, আর এক্সনটা হচ্ছে কোডিং অঞ্চল। ঠিক আছে, এক্সনটা কি, এটা হচ্ছে কোডিং অঞ্চল। মানে একটা জিন
তার যে জায়গাটা কোড করতে পারে প্রোটিন তৈরির জন্য সেটা হচ্ছে এক্সন। আর এর যদি কোনো একটা অঞ্চল থাকে যেটা কোনো কোডিং করে না, প্রোটিন তৈরির কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই, ওই অংশটাকে বলা হয় ইন্ট্রন। হ্যাঁ, তাহলে যে সকল জিনের মধ্যে এরকম এক্সন আর ইন্ট্রন দুই অংশই থাকে তাকে বলা হয় খণ্ডিত জিন। আর খন্ড খন্ড জিনিসকে বলা হয় স্প্লিট। এটাকে বলা হয় স্প্লিট জিন। এটা আরেকটা নাম কি? স্প্লিট জিন। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের পিউডো জিন। কি বলতেছি? পিউডো জিন। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, পিউডো মানে হচ্ছে ফেক। পিউডো, পিউডো মানে হচ্ছে ফেক। তার মানে সে একটা জিন কিন্তু একটা সে ফেক জিন। ফেক জিন কেন? কারণ এই জিনটা কোনো পলিপেপটাইডই তৈরি করে না। এই জিনটা কি, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে এক জিন এক পলিপেপটাইড, তাই না? একটা জিন একটা পলিপেপটাইডকে কোড করবে। কিন্তু এই পিউরিজিন যে দেখতে জিনের মতো, কিন্তু সে কোনো পলিপেপটাইডকে কোড করবে না। সে কি কোনো পলিপেপটাইডকে কোড করে না, কোড করে। সে হচ্ছে ফিউরিজিন। সে কি? ফিউরিজিন। আর সবার লাস্টের একটা হচ্ছে লিঙ্কড জিন। কি বলতেছি আমরা? লিঙ্কড জিন। লিঙ্কড জিন জিনিসটা আমি বুঝাই। মনে করো এই একটা ক্রোমোজোম, মনে করি এটা কি আমাদের একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে মনে করো এখানে একটা জিন আছে, এখানে আরেকটা জিন আছে। এটা মনে করো এ জিন, এটা মনে করো বি জিন। তারা একসাথে অবস্থান করতেছে। তারা কি একসাথে অবস্থান করতেছে, কিন্তু তারা স্বাধীনভাবে সঞ্চালিত হবে। তারা স্বাধীনভাবে সঞ্চালিত হবে না, মানে তারা সবসময় একসাথেই থাকে। তাদের তুমি আলাদা করতে পারতেছ না। তো ওই রকম জিনিস যে তারা লিঙ্ক আপ হয়ে আছে, তাদেরকে বলা হয় লিঙ্ক জিন। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে জিন নিয়ে আলোচনা করলাম, যে জিনের কয়েকটা প্রকারভেদ করলাম, যে লিথাল জিন যার কারণে মৃত্যু ঘটে, অঙ্কোজিনের কারণে ক্যান্সার হয়, সেক্স ক্রোমোজোম জিন মানে হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজোমে যে সকল জিন আছে, হোলান্ড্রিক জিন মানে ওয়াই ক্রোমোজোমে যেগুলো আছে, অটোজোমাল জিন মানে অটোজোমে যে সকল জিন আছে, ট্রান্স জিন মানে একটা উদ্ভিদ থেকে বা একটা প্রাণী কোষ থেকে অন্য একটা উদ্ভিদের প্রাণী কোষে যে জিনটাকে প্রতিস্থাপন করা হয়, খন্ডিত জিন মানে যার মধ্যে ইন্ট্রন আর একজন থাকে, নিউরোজিন মানে যেটা কোনো পলিপেপটাইডকে কোড করে না, লিঙ্ক জিন মাত্র বললাম যারা একসাথে একটা ক্রোমোজোমে থাকে কিন্তু স্বাধীনভাবে সঞ্চালিত হয় না। তাহলে এটা হচ্ছে মূলত জিন নিয়ে আলাপ। হচ্ছে জিনোম। শুরু করতেছি। জিনোম, জিনোম মানে হচ্ছে একটা প্রজাতির একটা কোষে, মনে করে একটা কোষ, এই একটা কোষের যে মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে তাদের মানে, মানে এখানে যে যতগুলো ক্রোমোজোম আছে সকল ক্রোমোজোমকে তুমি যদি একটা সেট চিন্তা করো, তাহলে এর মধ্যে যতগুলো জিন আছে ওই জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। ওই জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। তার মানে এটাকে বলা হয় কি, মানে জিনোম মানে হচ্ছে একটা কোষের সবগুলো জিন মিলে একত্রে জিনোম থাকে। একদম সহজ ভাষায় বললাম, একদম সহজ ভাষায় বলতে কি, একটা কোষের ভিতরে যতগুলো জিন আছে সবগুলোর একত্রে জিনোম বলা হয়। ঠিক আছে? সবগুলোকে একত্রে কি বলা হয়? জিনোম বলা হয়। তাহলে জিনোমের সংজ্ঞাটা কি লিখবো? যে কোন প্রজাতির কোষে বিদ্যমান, কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের, মানে যতগুলো ক্রোমোজোম আছে, ঠিক আছে, সকল ধরনের একসেট ক্রোমোজোম, একসেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টি, সকল জিনের সমষ্টি মানে একটা কোষ, তার মধ্যে যত ধরগুলা ক্রোমোজোমের সেট আছে, মানে এক সেটই চিন্তা করবো, যত ধরনের ক্রোমোজোম আছে তার ভিতরে যতগুলা জিন আছে ওই জিনের সমষ্টিটাকে বলা হয় জিনোম। জিনোম শব্দটা ফার্স্ট কে ইউজ করছিলেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। বিজ্ঞানী হ্যান্স উইঙ্কলার, বিজ্ঞানী হ্যান্স উইঙ্কলার উনি প্রথম জিনোম শব্দটা আবিষ্কার করছিলেন। এবার একটা জিনিস দেখো, মানুষের যে জিনোম আছে, মানুষের জিনোমে প্রায় 3,000 মিলিয়ন বেস পেয়ার আছে। 3,000 মিলিয়ন বেস পেয়ার। বেস পেয়ার মানে আশা করি তোমরা জানো, যেমন এ টি,
সিজি, এরকম 3000 মিলিয়ন বেস পেয়ার আছে, বা 2900 মিলিয়ন, আরেক জায়গায় বলা হয়েছে যে 2900 মিলিয়ন বেস পেয়ার। 2900 মিলিয়ন বেস পেয়ার অবশ্য একটা নীতিতে বলা হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট মানে মানুষের জিনোম কিন্তু আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? মানে মানুষের জিনোম আবিষ্কার করা হয়েছে মানে কি, আগে বুঝছো। দেখো, আমাদের যে আমরা যে হিউম্যান, আমাদের যে ক্রোমোজোম গুলো আছে 22, মানে পিতা থেকে আসে 23টা, মাথা থেকে আসে 23টা, তাই না? এর মধ্যে এখন আমি যদি আরেকটু ভাঙি, দেখো মনে করলাম এটা হচ্ছে পিতা আর এ হচ্ছে মাতা, তাই না? তাহলে এখন এখান থেকে 22 প্লাস একটা এক্স, আর এখানে আসবে 22 প্লাস একটা ওয়াই, তাই তো? তাহলে আমাদের জিনোমে মৌলিক কয়টা ক্রোমোজোমের চিন্তা করতে হবে, মানে কয়টা ক্রোমোজোমের জিনকে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এই যে 22টা, যেগুলো হচ্ছে অটোজোমাল, ওই জন্য এ চিন্তা করলাম, এবং একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে এই টোটাল যে 24টা ক্রোমোজোম, এই 24টা ক্রোমোজোমের মধ্যে যতগুলা জিন আছে, সবগুলা জিনের সমষ্টিকে বলা হয় মানব জিন। সবগুলা ক্রোমোজোমের জিনের সমষ্টিকে বলা হয় মানব জিনোম। মানে কি, কেন? দেখো, আমাদের যে মানে দুই সেট ক্রোমোজোম আসতেছে কিনা, মানে মায়ের থেকে একটা, উম, মানে পিতা থেকে একটা, মাতা থেকে একটা, এর মধ্যে কিন্তু এই যে অটোজোম গুলো কিন্তু সেম। মানে প্রথম জোড়া পিতা থেকে যেরকম ক্রোমোজোম, মাথা থেকে সেম ধরনের ক্রোমোজোম। তাহলে এটাতে যতটা জিন থাকবে এটাতেও ততটাই জিন থাকবে। তা আমি একটা নিয়ে চিন্তা করলে তো চলো, আমার তো এটা দরকার নেই, তাই না? তাহলে এরকম 22টা অটোজোম, একটা এক্স, যদি মনে করো মায়ের যে দুইটা এক্স আছে, দুই এক্সই সেম, দুই এক্সই কিন্তু সেম, তাহলে এই একটা এক্স আর একটা ওয়াই যদি আমরা নেই, তাহলে এই যে 24টা ক্রোমোজোম হয়, এই 24টা ক্রোমোজোমের মধ্যে বন্টিত যতগুলা জিন আছে, সেগুলো হচ্ছে ওই জিনের সমষ্টিটাকে বলা হবে মানব জিনোম। ওটাকে আমরা কি বলতেছি? মানব জিনোম, মানে মানুষের জিনোম, ঠিক আছে? যে সকল একসেট ক্রোমোজোম, যেখানে সকল জিনের সমষ্টি আছে। এখন এই মানব জিনোমের 99.9% সবাই সেম, মানে তোমার আমার চারপাশে যত মানুষ আছে সবার মানব জীবনে 99.9% সেম। শুধুমাত্র 0.1% ডিফারেন্ট। এই মাত্র 0.1% ডিফারেন্টের কারণে তুমি পৃথিবীতে এত রকমের মানুষ দেখতে পাও, মানুষে মানুষে এত পার্থক্য দেখতে পাও, ঠিক আছে? মাত্র জিনের 0.1% চেঞ্জের কারণে। এই যে এক্স ক্রোমোজোম, মনে রাখতে হবে এক্স ক্রোমোজোমে জিন থাকে সবচেয়ে বেশি, 2968টি জিন থাকে এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোমে জিন হচ্ছে সর্বোচ্চ, আর ওয়াই এ থেকে সবচেয়ে কম সংখ্যক জিন। কয়টা থেকে? 231টা, 231। তাহলে এক্স ক্রোমোজোমে থেকে সর্বোচ্চ সংখ্যক জিন, আর ওয়াই ক্রোমোজোমে থেকে সর্বনিম্ন সংখ্যক জিন। তাহলে এখন একটা কথা হচ্ছে, এই যে মানব জিনোম বলতেছি আমি, এই যে মানব জিনোম, এবার একটা জিনিস দেখেন, এই যে মানব জিনোম, এই মানব জিনোমে মনে করে 2 ভাগ আর 58 ভাগ, যতগুলা জিন আছে তাহলে তুমি, আমি 2 ভাগ আর 98 ভাগ আলাদা করলাম, এক পাশে 2 ভাগ, এক পাশে 98 ভাগ। এর মধ্যে এই 98 ভাগ হচ্ছে জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ মানে হচ্ছে এরা নিষ্ক্রিয় জিন। এরা কি? নিষ্ক্রিয়, মানে মানুষের বডির জিনোমে যে সকল জিনগুলো আছে এর মধ্যে 98% হচ্ছে নিষ্ক্রিয়, তাই এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ। মাত্র 2% হচ্ছে কার্যকরী, যারা আসলে বৈশিষ্ট্য প্রকাশ করে, যারা আসলে বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। তার মানে দেখছো জিনিসটা, মানুষের মানব জিনোমের 98%ই জাঙ্ক ডিএনএ, যে নিষ্ক্রিয়, কোনো কাজ করে না, কোনো বৈশিষ্ট্য প্রকাশে কাজ করে না, শুধুমাত্র 2% কাজ করে। এবং মানব জিনোমের সাথে গরিলা এবং শিম্পাঞ্জির অনেকটা কাছাকাছি মিল আছে। গরিলা এবং শিম্পাঞ্জি, গরিলার সাথে প্রায় 97% মিল আছে, মানে মানব জিনোমের সাথে গরিলার জিনোম। আর শিম্পাঞ্জির সাথে 98% মিল আছে। তাই দেখবে গরিলা শিম্পাঞ্জির সাথে অনেক কিছু কিন্তু আমাদের মিলে, আকার আকৃতি, হাঁটা চলা, খাওয়া দাওয়া, অনেক কিছু কিন্তু মিলে, ঠিক আছে? দেখবা তারাও মানুষের মতো অনেক কিছু করতে পারে।
তো মোটামুটি আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। তাহলে জিনোম জিনিসটা কি বললাম, যে এক সেট ক্রোমোজোমে সবগুলো জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। মানব জিনোম নিয়ে বললাম, তাই না? এবার একটা ছোট্ট কথা বলি জিনোম নিয়ে, সেটা কি? সেটা হচ্ছে এই যে হিউম্যান জিন, মানে আমাদের মানব জিনোম আবিষ্কারের জন্য যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, তাকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। তাকে বলা হয় মেনলি হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্টে মিলে আসলে আমাদের ডিপ ব্লাড সেলগুলো নিয়ে চিন্তা করা হয়েছে। আর দেখা হয়েছে এর ভিতরে 30 থেকে 40 হাজার জিন হচ্ছে কার্যকরী জিন। মানে একটা ডিপ ব্লাড সেল নিয়ে যখন পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে যে একটা সেলের 30 থেকে 40 হাজারটা জিন আছে যারা হচ্ছে কার্যকরী জিন। বাকি সবাই কি বলতো? বাকি সবগুলো জিন হচ্ছে জাঙ্ক ডিএনএ, নিষ্ক্রিয়। আর 30 থেকে 40 হাজার জিন হচ্ছে কার্যকরী জিন। ঠিক আছে? তাহলে নর্মালি বলা হয় যে স্তন্যপায়ীর একটা স্তন্যপায়ীর একটা কোষে অ্যাটলিস্ট 50 হাজারের বেশি জিন আছে। এর মধ্যে কিছু নিষ্ক্রিয়, কিছু সক্রিয় হবে, স্বাভাবিক। আর মানুষের ক্ষেত্রে দেখলাম যে একটা কোষে 30 থেকে 40 হাজার হচ্ছে একবারে সক্রিয়। এর মধ্যে এর মধ্যে আমি বলবো সবচেয়ে ক্ষুদ্রতম জিন আর সবচেয়ে বৃহত্তম জিন কোনটা? মানে তার নিউক্লিয়েটাইড কয়টা? সবচেয়ে ক্ষুদ্রতম জিনের নিউক্লিওটাইড হচ্ছে মাত্র 75টি নিউক্লিওটাইড। মাত্র 75টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আর সর্ববৃহৎটা হচ্ছে আমাদের প্রায় 40 হাজারটা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। নিউক্লিওটাইড, হ্যাঁ, নিউক্লিওটাইড তো আমরা বুঝি এ, টি, সি, জি, এগুলা। ঠিক আছে, এডিনোসিন ডাইফসফেট মনোফসফেট এরকম জিনিস। তাহলে এখন দেখেন আদি কোষে যে জিন আছে, আদি কোষের যে জিন আছে, এই জিনের প্রকাশটার একটা নাম আছে। ওইটাকে একটা মডেল দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে বিজ্ঞানী জ্যাকব এবং মোনার্ড। এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, জ্যাকব এবং মোনার্ড একটা মডেল দেন, যে মডেলকে বলা হয় অপেরন মডেল। যে মডেলকে বলা হয় অপেরন মডেল। মানে আদি কোষের যে জিন আছে, ওই জিনের প্রকাশটার একটা মডেল দিছে, যে কিভাবে জিন প্রকাশ করে তার কাজটাকে। ওটাকে বলা হয়েছে অপেরন মডেল। নাও দ্য থিং ইজ, অপেরন কি? অপেরন হচ্ছে আদি কোষে জিন প্রকাশের ইউনিট। অপেরন কি? অপেরন হচ্ছে এই যে আদি কোষ আছে আমাদের, তাহলে আদি কোষের জিন প্রকাশের, আদি কোষের জিন প্রকাশের ইউনিট, আদি কোষের জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। এই অপেরনের 4টা অংশ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অপেরনের কয়টা অংশ? 4টা অংশ। মানে অপেরনের মধ্যে আসলে 4টা জিন থাকে, বা 4 ধরনের জিন থাকে। 1, 2, 3, 4। দেখেন কি কি। প্রথমে হচ্ছে গাঠনিক জিন। প্রথম হচ্ছে কি? গাঠনিক জিন, বা গাঠনিক মানে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল জিন। তারপরে হচ্ছে প্রোমোটার জিন, প্রোমোটার জিন, বা একে বলা হয় উদ্দীপক জিন, উদ্দীপক জিন। তারপর হচ্ছে অপারেটর বা চালক জিন, অপারেটর বা চালক জিন। সবার লাস্ট হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, বা কি? নিয়ন্ত্রক জিন। তাহলে আমি কি বলতেছি? আমি বলতেছি যে আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। আদি কোষের জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। অপেরনের কয়টা অংশ? 4টা অংশ। কি কি? গাঠনিক জিন থাকবে, প্রমোটার জিন থাকবে, অপারেটর জিন থাকবে, রেগুলেটর জিন থাকবে। তাহলে আমি এখানে গাঠনিক জিনকে আমি পি ও আর SPOR দ্বারা এটারে মনে রাখতে পারি, স্পোর। ঠিক আছে, এর দ্বারা আমি মনে রাখতে পারি। এখন একটা জিনিস আছে, কার কাজ কি? যে গাঠনিক বা স্ট্রাকচারাল, সে হচ্ছে এনজাইম তৈরি করে। ফ্যামিলি কি তৈরি করে? এনজাইম তৈরি করে। যেটা প্রোমোটার, দেখো, প্রোমোটার, তার মধ্যে একটা পলিমারেজ যুক্ত হবে। পথে প্রোমোটার, পথে পলিমারেজ। কি কি বলতেছি? পথে প্রোমোটার, পথে পলিমারেজ। যেহেতু আদি কোষ,
তাহলে এখানে কোনটা যুক্ত হবে? আরএনএ পলিমারেজ যুক্ত হয়। কি কোনটা যুক্ত হয়? আর আরএনএ পলিমারেজ যুক্ত হয়। এই জিনিসটা মনে রাখার জন্য আমি টেকনিক বলতেছি। পথে প্রমোটার, পথে পলিমারেজ। এবার দেখেন, অপারেটর বা চালক সে কি করে? সে গাঠনিক যে জিন আছে তার প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। সে কি করে? এই যে গাঠনিক জিন আছে, তাহলে সে হচ্ছে গাঠনিক জিনের প্রোটিন উৎপাদন, গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। আর রেগুলেটর কি করে? সে অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে। মানে সে হচ্ছে এই যে চালক জিনটা আছে, অপারেটর মানে চালক, তাই না? তাহলে চালক বা অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে এটা মনে রাখবা কেমনি? মনে রাখার জন্য আমার কাছে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, এগুলা কি অপেরণের অংশ না? এগুলো যেহেতু অপেরণের অংশ, তাহলে আমরা এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো যে অপেরন্স। এগুলা অপেরণের অংশ, তাহলে আমরা কি বলবো? অপেরন্স। দেখো, পি তে হচ্ছে আমাদের প্রোমোটার, আর এ হচ্ছে আমাদের রেগুলেটর, ও তে হচ্ছে আমাদের অপারেটর, এস এ হচ্ছে স্ট্রাকচারাল। দেখো জিনিসটা দেখো, পি তে হচ্ছে আমাদের প্রমোটর জিন, পি তে কি? প্রমোটর জিন। আর এ কি? রেগুলেটর জিন। ও তে কি? অপারেটর জিন বা চালক জিন। এস এ কি? স্ট্রাকচারাল জিন বা গাঠনিক জিন। এবার দেখো, আর ওরে নিয়ন্ত্রণ করবে, ও এস রে নিয়ন্ত্রণ করবে। শেষ। মানে দেখো, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিনকে কিন্তু কার করতেছে? অপারেটরকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আর কারে নিয়ন্ত্রণ করে? ওরে নিয়ন্ত্রণ করে। ও আবার কারে নিয়ন্ত্রণ করে? দেখো, এই যে ও অপারেটর, সে আবার গাঠনিক রে মানে এস রে মানে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল মানে এস না, ওটারে নিয়ন্ত্রণ করতেছে। আর পি তো পলিমারেজ বলে দিলাম। তাহলে এটা হলে তোমাদের মানে এমসিকিউ তো কখনো ভুল যাবে না, জিনিসটা মাথায় থাকবে। এন্ড নামের সাথে এই মিল আছে, অপারেন্স। ঠিক আছে? তো পি তে প্রমোটর, আর এ রেগুলেটর, ও তে অপারেটর, এস এ স্ট্রাকচার। তাহলে অপেরন মডেলটা আমাদের বোঝা শেষ। এখন জাস্ট এমসিকিউর জন্য দুইটা জিনিস জানা দরকার। সেটা কি? এখান থেকে এমসিকিউর জন্য দুইটা জিনিস অনেক সময় আসে। একটা হচ্ছে ল্যাকটোজের মধ্যে তিনটা গাঠনিক জিন থেকে মানে কয়েকটা অপেরনের নাম দিছে, হ্যাঁ, দুইটা অপেরনের নাম দিছে। একটা হচ্ছে ল্যাকটোজ অপেরন, আর একটা বলছে ট্রিপ্টোফ্যান অপেরন, আর একটাকে বলা হয় ট্রিপ্টোফ্যান অপেরন। তো একটা অপেরনের মধ্যে একাধিক গাঠনিক জিন থাকতে পারে। তো এটার মধ্যে ল্যাকটোজ অপেরনের মধ্যে গাঠনিক জিন থাকে কয়টা, আর ট্রিপ্টোফ্যানের মধ্যে গাঠনিক জিন থাকে কয়টা? এটা ইম্পর্টেন্ট। ল্যাকটোজ এটাতে থাকবে তিনটা, ট্রিপ্টোফ্যান এটাতে থাকবে পাঁচটা গাঠনিক জিন। কারণ এটা মনে রাখা কোনো কঠিন কিছু না। দেখো, ল্যাকটোজ নামটা ছোট, আবার দেখো এক দুই তিন, তুমি এটা ল্যাকটোজ তিন মানে তিনটা ইয়া এই যে পাইতেছে, তাহলে এটাকে বলা হয় যাতে তিনটা গাঠনিক জিন আছে। আর ট্রিপ্টোফ্যান নামটা একটু বড় আছে, এটাতে পাঁচটা গাঠনিক জিন। শেষ। সিম্পল। এটা একদম সিম্পল। ঠিক আছে? এখন মোটামুটি মানে এই জিনিসটা যদি বুঝতে পারছি, তাহলে গাঠনিক জিনগুলোর একটা কাজ কি বললাম আমরা, যে সে এনজাইম তৈরি করে, তাই না? এই যে এখানে বললাম না, যে গাঠনিক জিন কি করে? এনজাইম তৈরি করে, তাই না? গাঠনিক জিনের আরেকটা ছোট কাজ আছে, একদম ছোট কাজ আমরা মনে রাখতে পারবো। সেটা কি? এই যে গাঠনিক জিন, এগুলা সবগুলা একসাথে হয়ে এমআরএনএ ট্রান্সক্রাইব করে, এমআরএনএ কে ট্রান্সক্রাইব করে। ট্রান্সক্রিপশন সব কিন্তু পরে আসছে, তাই আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর রেগুলেটর জিন, রেগুলেটর জিনগুলা মাঝে মাঝে রিপ্রেসর প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? রিপ্রেসর প্রোটিন তৈরি করে। দেখো, কোনো কিছু সাপ্রেস করা, ওইটার মানে কি? বাধা দেওয়া না? তাহলে সে ট্রান্সক্রিপশনে বাধা দেয়। সে আসলে কি করে? ট্রান্সক্রিপশনে বাধা দেয়। তাহলে গাঠনিক জিনের আরেকটা কাজ পেলাম, যে হচ্ছে এমআরএনএ ট্রান্সক্রাইব করে। রেগুলেটর জিনের আরেকটা কাজ পেলাম, যে হচ্ছে রেগুলেটর র আছে, রিপ্রেসরও র আছে। রিপ্রেসর প্রোটিন তৈরি করে মানে বাধা দেয়। আমাদের মোটামুটি শেষ, তার এই কাজটা শেষ। এখন আমাদের আর লাস্ট একটা টপিক, জেনেটিক কোড। আদিকোষ
জিন প্রকাশ করে অপহরণের মাধ্যমে। আর প্রকৃত কোষ কিভাবে জিন প্রকাশ করে এই জিনিসটা যদি আমি বলি, এটা তোমরা জানো। প্রকৃত কোষের যে জিন আছে, তাহলে প্রকৃত কোষে জিন কিভাবে তার কাজটা প্রকাশ করে। জিন আসলে আমাদেরকে দেখো যে ট্রান্সক্রিপশন করে, জিন থেকে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশনের পর একটা মডিফিকেশন হয়, তাই না? এমআরএনএ একটা প্রসেসিং করে। আমি যদি তোমাদের একটু মনে করাই দিই, ওই যে এমআরএনএ এর মধ্যে পরিমার্জন হয়, হ্যাঁ, একটা ক্যাপিং করে, টেলিং করে, স্প্লাইসিং করে, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সলেশন করে, ট্রান্সলেশনের পরও কিছু প্রসেসিং হয়, হ্যাঁ, প্রসেসিং হয়, আলটিমেটলি এই যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের প্রকৃত কোষে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে বা জিন প্রকাশ পায়। এখন আমরা যে জিনিসে যাবো, জেনেটিক কোড, খুবই সহজ একটা জিনিস, একদম এই চ্যাপ্টারের লাস্ট টপিক, জেনেটিক কোড। এটাতে যাওয়ার আগে এখন একটা জিনিস তোমাদের একটু জাস্ট মনে করা দিই, দেখো তো, একটা ডিএনএ এর মধ্যে আমরা টোটাল 4 ধরনের 4টা বেস পাই মিলে, মানে 4টা বেস পাই। কি কি পাই? এ, টি, জি, সি পাই। এগুলাই বিভিন্ন ভাবে মানে চেঞ্জ হয়ে বিভিন্ন ভাবে বিন্যাস হয়ে আছে, সজ্জিত হয়েছে, তাই না? আরএনএ এর মধ্যে আমরা 4টা বেস পাই। আরএনএ এর মধ্যে আমরা কয়টা বেস পাই? 4টা বেস পাই। এখানে এ, ইউ, জি, সি, এখানে কিন্তু আমরা টি পাই না। আবার মনে করে দিই, আমরা টোটাল অ্যামাইনো অ্যাসিড পাই 20টা, মানে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাই। এন্ড মজার বিষয় হচ্ছে এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে বিভিন্ন প্রোটিন তৈরি করে। তার মানে আমাদের যদি প্রোটিন চিন্তা করি, আমি এই জিনিসটা বারবার বারবার মনে করাই দিই তোমাদেরকে, যে প্রোটিন হচ্ছে আসলে কি? অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। বুঝলেন, এ একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, মোর দেন 100 যখন থাকে তখন আমরা তাকে প্রোটিন বলতেছি। এখন এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের পরে আরেকটা অ্যামাইনো অ্যাসিড লাগতেছে, এই যেভাবে লাগতেছে, এই লাগার একটা মানে এভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো লাগার একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। যে এটার নাম মনে করো সেরিন, এটার নাম মনে করো ভেলিন, এরপর একটা নাম আছে আর্জিনিন। অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা পড়বো, কেউ নাম শুনে ভয় পেও না। চ্যাপ্টার 3 আছে, আমরা সবগুলো অ্যামাইনো অ্যাসিডের নাম পড়বো, 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা একদম চুরি মেরে শিখে ফেলবো। তাহলে বলতেছি এই অ্যামাইনো অ্যাসিড গুলার একটা সিকোয়েন্স আছে। কখনো যদি সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায় তাহলে ওই প্রোটিনটা কিন্তু কাজ করতে পারবে না। আর ওই সিকোয়েন্সটাই থাকে আলটিমেটলি কোথায়? ডিএনএ এর মধ্যে। সিকোয়েন্সটা কোথায় আছে? ডিএনএ এর মধ্যে আছে। আমি এই জিনিসটা বুঝাতেছি যে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো যে একটা সিকোয়েন্সে একটার সাথে একটা যুক্ত হবে, ওই সিকোয়েন্সটা থাকে ডিএনএ এর মধ্যে। ডিএনএ এর মধ্যে থাকে কোড। ওই কোডটাকে আরএনএ এর মধ্যে যখন আনে তখন সেটা হয় কোডন। ওই কোডন অনুযায়ী টিআরএনএ যখন আসে, টিআরএনএ এর মধ্যে থাকে এন্টিকোডন। টিআরএনএ একটা একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে এবং জোড়া লাগায় দেয়। আশা করি আমি এতটুকু বেসিক জিনিসটা বুঝাতে পারছি, পুরাতন জিনিসটা মনে করে নিন। এখন জেনেটিক কোড কাকে বলে? জেনেটিক কোড, এটার এটা হচ্ছে জেনেটিক কোড, যে 3টা লেটার মানে 3টা নিউক্লিওটাইড বা 3টা বেসের কোড যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। তাহলে আমরা বলতে পারি একটি 3 লেটার বা 3 বেস কোড, মানে তিনটা তিনটা করে বেস থাকবে, হয়তো বা হতে পারে এ ইউ জি, হতে পারে সি সি ইউ, হতে পারে ইউসিসি, এরকম, ঠিক আছে, ইউজিসি, এরকম বিভিন্ন ভাবে যে আমাদের 3টা বেস এর কোড যা ডিএনএ অণুতে পরপর সাজানো থাকে, পরপর বিন্যস্ত থাকে। এই সংজ্ঞাটা তো ভালো না, সেকেন্ড যে সংজ্ঞাটা আছে এটা বেটার। ওই সংজ্ঞাটাই, সেকেন্ড সংজ্ঞাটাই সবাই মুখস্থ করবেন। সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে সজ্জিত, ধারাবাহিক ভাবে সজ্জিত প্রতি 3টি বেস গুচ্ছ, প্রতি 3টি বেস গুচ্ছ, এবং এরা যে সঠিক অ্যামাইনো অ্যাসিড নির্বাচন করে, এরা যে
সঠিক অ্যামাইনো অ্যাসিড নির্বাচন করে, তার মধ্যে একটা সুনির্দিষ্ট কোডিং সম্পর্ক, তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডিং সম্পর্ককে বলা হয় জেনেটিক কোড। এটাকে বলা হয় জেনেটিক। তার মানে জেনেটিক কোড হচ্ছে আমাদের পরপর তিনটা করে বেস সিকোয়েন্স আছে, হ্যাঁ, এরকম মনে করো আহ তিনটা বেস সিকোয়েন্স আছে, আরো তিনটা বেস সিকোয়েন্স আছে, আরো তিনটা বেস সিকোয়েন্স আছে। এদের মাধ্যমে যে সঠিক সঠিক অ্যামাইনো অ্যাসিড আসতেছে, এই যে সঠিক সঠিক অ্যামাইনো অ্যাসিডকে নির্বাচন করতেছে, এর যে একটা রিলেশন, এটাকে বলতেছে আসলে জেনেটিক কোড। জেনেটিক কোড হচ্ছে আমাদের বায়ো মানে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। এটাকে বলা হয় বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। তাহলে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি যদি বলা হয় কে, অ্যান্সারটা কি হবে? জেনেটিক কোড। অ্যান্সারটা কি হবে? জেনেটিক কোড। এবার আসি, এবার জিনিসটা সিম্পল জিনিসগুলো বারবার বারবার করে বুঝাই দিই, কনসেপ্টটা শেষ করে দিই। এই একটা ডিএনএ, সাপোজ এই একটা ডিএনএ, তার ভিতরে এরকম আমাদের কোড গুলো আছে, তার ভিতরে কি আমাদের এরকম কোড গুলো আছে। এই কোড গুলা থেকে আমরা আলটিমেটলি যখন এমআরএনএ তৈরি করি, আমরা কিন্তু ডিএনএ থেকে কি তৈরি করি? এমআরএনএ তৈরি করি। তাহলে এমআরএনএ এর মধ্যে কিন্তু আমরা ওই সিকোয়েন্সটাকে নিয়ে আসতেছি ভাবে, ওই সিকোয়েন্স এই যে তিনটা তিনটা করে বেস সিকোয়েন্স গুলো থাকতেছে এমআরএনএ এর মধ্যে, ওইগুলাকে বলা হয় কোডন। তাহলে এগুলাকে বলা হয় কোডন। ডিএনএ এর ভিতরে ছিল কোড, আর এমআরএনএ এর মধ্যে হচ্ছে এটা কোডন। ওই জিনিসটাকে সে কোড করে আনছে। তাহলে কোডন কাকে বলে যদি জিজ্ঞেস করা হয় যে কোডন কি ভাইয়া বলো তো, তখন বলবো এমআরএনএ অণুর ধারাবাহিক, এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে, ধারাবাহিক একটা সিকোয়েন্সে তিনটি বেসকে, তিনটি বেসকে একত্রে একটি কোডন বলে, একত্রে একটি কোডন বলে। তার মানে দেখো, এই যে আমাদের মানে এ ইউ জি মনে করো, বা ইউ ইউ এ মনে করো, বা মনে করো ইউ সি এ মনে করো, এই যে জিনিসগুলা, এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে কোডন। এমআরএনএ অণুর মধ্যে এই যে আমাদের ধারাবাহিক ভাবে সিকোয়েন্সে তিনটা করে বেসকে একত্রে বলা হয় একটা একটা কোডন। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে সবাইকে বলে বলছি, কোডনের সংখ্যা কয়টা? কোডনের সংখ্যা টোটাল 64টা, 64টা কোডন। আর টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা আছে? 20টা। টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? 20টা। তার মানে 64টা কোডন আছে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য। কয়টা অ্যামিনো অ্যাসিডের জন্য? 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য। এখন কথা হচ্ছে 64টা কোডনের মধ্যে তিনটা কোডন হচ্ছে স্টপ কোডন। তিনটা কোডন হচ্ছে স্টপ কোডন। কি কি? উয়া, উঘা, উয়াগ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্টপ কোডন কি কি? উয়া, উঘা, উয়াগ। তাহলে বাকি রাখতেছে কয়টা? 61টা কোডন। এই 61টা কোডনকে বলা হয় কার্যকরী কোডন বা কার্যকর কোডন। এদেরকে বলা হয় কার্যকর কোডন। কেন কার্যকর কোডন বলা হয় বলতো? কারণ এরাই আলটিমেটলি কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতেছে। এই যে তিনটা, এই তিনটা কোনো কাজে নেই, তারা হচ্ছে স্টপ করতেছে। তারা কি করে? ট্রান্সলেশনকে স্টপ করে। তাহলে এই যে স্টার্ট কোডন, এর মানে এর মধ্যে স্টপ মানে এই যে 61টা কোডের মধ্যে একটা কোডন হচ্ছে আমাদের স্টার্ট কোডন, ঠিক আছে? একটা কোডন কি আমাদের স্টার্ট কোডন। স্টার্ট কোডনটা কি আমাদের? স্টার্ট কোডনটা হচ্ছে আমাদের এ ইউ জি, এগুলো আমরা পড়ে আসছি কিন্তু। এবং এই যে 64টা কোডনের নিয়ে প্রথম কি প্রবক্ত করেন, মানে কারা বলেন যে হ্যাঁ 64টা কোডন আছে, এটার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী নিরেনবার্গ এবং ম্যাথেই। ঠিক আছে? বিজ্ঞানী নিরেনবার্গ এবং মাত্তাহি, কি নাম কি ভাই, আমি নিজে উচ্চারণ করতে পারতেছি না, হ্যাঁ। তো এই মানে 64টা কোডন আছে, এটা নিয়ে তারা কথা বলছে। তাহলে
আশা করি আমরা কোডন জিনিসটা বুঝতে পারছি যে। এবার একটা জিনিস হচ্ছে এন্টিকোডন। এবার একটা ছোট্ট জিনিস, সেটা কি? এন্টিকোডন। এটাও আমার ধারণা আপনারা সবাই পারেন, জানার কথা। কারণ কি? এন্টিকোডনটা আসলে মধ্যে টিআরএনএ থাকে। টিআরএনএ অণুর তিনটি বেস, তিনটি বেস, যা এমআরএনএ এর যা এমআরএনএ এর পরিপূরক কোডনের, পরিপূরক কোডনের সাথে যুক্ত হতে সক্ষম, যুক্ত হতে সক্ষম। বুঝিয়ে দিচ্ছি এখনই, দেখেন। মনে করেন এটা একটা টিআরএনএ, মনে করতেছি এটি একটি টিআরএনএ। এটা একটা টিআরএনএ। টিআরএনএ এই জায়গাটাকে আমরা বলি এন্টিকোডন সাইট। এই জায়গাটাকে আমরা কি বলি? এন্টিকোডন সাইট বলি। কেন বলি দেখো, এই যদি একটা এমআরএনএ হয়, এমআরএনএ এর এখানে একটা কোডন আছে, এখানে একটা কোডন আছে। মনে করলাম এখানে কোডন হচ্ছে এ ইউ জি। এমআরএনএ এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে এ ইউ জি। তাহলে আমাদের টিআরএনএ এর এখানে এ এর জন্য থাকবে ইউ, ইউ এর জন্য থাকবে এ, জি এর জন্য থাকবে সি। ঠিক আছে? মানে ঠিক এটার সাথে ঠিক তিনটা বেস সিকোয়েন্স থাকবে, and ঠিক এটার সাথে বসতে পারবে বা যুক্ত হতে পারবে এরকম একটা সিকোয়েন্স। ঠিক আছে? মজার বিষয় হচ্ছে এমআরএনএ যদি এরকম হয় যে একটা এমআরএনএ এমন হচ্ছে 5 প্রাইম থেকে এইউজি 3 প্রাইমের দিকে যাইতেছে, তাহলে টিআরএনএ হবে তার ঠিক উল্টা। এটা কি? 3 প্রাইম থেকে ইউ, সরি, ইউ এ বি 5 প্রাইম, মানে তার দিকটা কিন্তু ভিন্ন হয়ে যায়। এমআরএনএ আর টিআরএনএ এর দিকটা একটু উল্টা হয়ে যাবে। এন্টিকোডন জিনিসটা তাহলে আমরা বুঝতে পারলাম। এন্টিকোডনটা থাকে তাহলে কোথায়? টিআরএনএ তে। কোডন থাকে কোথায়? এমআরএনএ তে। আর কোড থাকে কোথায়? ডিএনএ তে। তাহলে সামেশন জিনিসটা কি বললাম? কোড থাকতেছে ডিএনএ এর মধ্যে, কোডন হচ্ছে এমআরএনএ এর মধ্যে, আর এন্টিকোডন আছে আমাদের কোথায়? টিআরএনএ তে। একদম সামারি নিয়ে আসছি কিন্তু, আমাদের খুবই অল্প একটু জায়গা আছে আর। এখন দেখেন সব জায়গায় কি হচ্ছে, তিনটা করে বেস সিকোয়েন্স, তিনটা বেস, তিনটা করে বেস, তিনটা করে বেস। তাহলে তিন বেস, তিন বেস, এই তিনটা বেসের গুচ্ছকে একটা নাম বলা হয় ট্রিপলেট। এটাকে কি বলা হয়? ট্রিপলেট। আমরা সবাই অবশ্য ট্রিপলেট বলতে বুঝি ঢাবি, বুয়েট, মেডিকেল একসাথে টিকা, তাই না? তো ট্রিপলেট আসলে আমাদের সবারই আছে, আমরা সবাই ট্রিপলেট। ঠিক আছে? খালি ঢাবি, বুয়েট আর মেডিকেল একসাথে তিন জায়গায় ঠিক টিকলে যে ট্রিপলেট তা কিন্তু না, আমরাও কিন্তু ট্রিপলেট সবাই। ঠিক আছে? তো এন্ড জেনেটিক কোড এটাও কিন্তু একটা ট্রিপলেট, কারণ প্রত্যেকটা কিন্তু তিনটা তিনটা করে বেস সিকোয়েন্স। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমাদের শেষ। এবার আর ছোট ছোট একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে বলতেছে আমাদের 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। ছোট ছোট কয়েকটা জিনিস বলে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের এই যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এখন অনেক, কিন্তু আমাদের কোডন আছে কয়টা? কোডন আছে 100টি। তাহলে দেখা যায় কি, এক এমন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে যাদের জন্য একাধিক কোডন আছে, যাদের জন্য একাধিক কোডন, মানে একটা অ্যামাইনো অ্যাসিড তার জন্য একাধিক কোডন আছে। যেমন লাইসিন, লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড যার জন্য দুইটা কোডন আছে। ভেলিন, ভেলিন একটা অ্যামাইনো অ্যাসিড যার জন্য চারটা কোডন আছে। আর সর্বোচ্চ আছে আরজিনিনের জন্য, সর্বোচ্চ আছে কার জন্য? আরজিনিনের জন্য, যার জন্য 6টা কোডন আছে। যার জন্য কি? 6টা কোডন আছে। মানে 6টা কোডন যে কোনো একজন আসলে আরজিনিন রে কোড করতে পারে। 4টা কোডনের যে কোনো একটা আসলেই ভেলিনকে কোড করতে পারবে। 2টা কোডনের যে কোনো একটা আসলেই লাইসিনকে কোড করতে পারবে। ঠিক আছে? মানে একদম জিনিসটা বুঝাতে পারছি। এবার আবার এমন অনেক অ্যামাইনো অ্যাসিড আছে যে একটা অ্যামাইনো অ্যাসিড জন্য একটা কোডন, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা কোডন, এরকমও হয়। একটা অ্যামাইনো অ্যাসিড তার জন্য একটাই কোডন, এরকম কিন্তু পসিবল। এবার আমরা
এই যে জেনেটিক কোড নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, ওই জেনেটিক কোডের যে জিনিসটাকে উদ্ধার করা হয়েছে, এটা কিন্তু উদ্ধার করা হয়েছে না হিউম্যান বডির তোমার ডিএনএ থেকে বা এমআরএনএ ডিএনএ এগুলো থেকে পাঠোদ্ধার করা হয়েছে, বের করা হয়েছে। এগুলোর জন্য বিজ্ঞানী নিরেনবার্গ এবং তার সাথে খোরানা এই কাজটা করছেন দেখে, মানে জেনেটিক কোডের পাঠোদ্ধার করছেন দেখে তারা নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, তারা নোবেল প্রাইজ পাইছে জেনেটিক কোডের নিয়ে। মানে আমাদের মেইনলি সব পড়াই শেষ, আমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস শেষ। জেনেটিক কোডের বৈশিষ্ট্য একটা বার একটা আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো আসলে তোমাদের তেমন একটা লাগার কথা না। জেনেটিক কোডের বৈশিষ্ট্য দেখো, একটা বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি কিন্তু already। কি বৈশিষ্ট্য বলুন, যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, একাধিক কোডন থাকতে পারে, কিন্তু একটা কোডন সবসময় একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আছে। এমন কখন হবে না যে একটা কোডন যে দুইটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এমন কখন হবে না। একটা কোডন অলওয়েজ একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। এই জিনিসটা বারবার বলছেন, একটা কোডন সে সবসময় একটা মাত্র অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। হইতে পারে একটা অ্যামাইনো অ্যাসিডে তিন চারটা কোডন থাকতেই পারে, বাট কোডন সে লয়াল, সে একটা অ্যামাইনো অ্যাসিডকেই করতে পারে। তারপরে আমরা এটা কি, এটা 64টা ট্রিপলেট নিয়ে থাকে। 64টা ট্রিপলেট আছে, এটা তো আমরা মাত্রই পড়ে আসছি। আরেকটা বৈশিষ্ট্য, তাই না? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, 4 নাম্বার, এটা হচ্ছে ইউনিভার্সাল। জেনেটিক কোড ইউনিভার্সাল মানে হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত যা আছে সবগুলোর জন্য জেনেটিক কোড সেম। মানে যদি মনে করে আমরা এই এ ইউজি হচ্ছে স্টার্ট কোড, এটা দুনিয়ার সব জায়গার জন্য স্টার্ট কোড। ঠিক আছে, And এটা মেথিওনিনকে কোড করে, মানে এটা মেথিওনিনকে কোড। লাইসিনের জন্য যে অ্যামাইনো অ্যাসিড মানে কোডনটা আছে, এটা তুমি গরুতে গেলে সেম, খাসিতে গেলে সেম, মাছে গেলে সেম, বানরে গেলে সেম, যে প্রাণীতেই যাও ওইখানে যা একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যে কোডন সব জায়গায় সেম, সব জায়গায় ওই কোডনটা সেম, মানে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আমরা মেডিকেলে জেনেটিক কোডের বৈশিষ্ট্যের প্রথম আমরা বলি ইউনিভার্সালিটি, ইউনিভার্সাল। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে একটা কোড, মনে করো এ ইউ জি ইউ ইউ সি ইউ সি এ, মনে করো এরকম কোড, মানে একটা জেনেটিক কোড এভাবে যাইতেছে। মাঝখানে মাঝখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু নাই যেগুলো আলাদা করার জন্য। অনেক আছে না যে কমা কমা, এরকম কোনো কিছু নেই। এগুলো কিন্তু এভাবে বসে আছে, ইউ জি ইউ ইউ সি ইউ সি এ, এভাবে বসে আছে ডিএনএ বা এমআরএনএ। এগুলোর মধ্যে এগুলোকে কোনো পার্টিশন দেওয়া নেই। আবার অনেক এরকম কখনো হয় না যে ইউইউসি আবার মনে করবে সি সি এ এরকম আছে। এখন এরকম হয় না যে একটা একটার সাথে ওভারল্যাপ করে না, যে সি সি এরকম কখনো ওভারল্যাপও করবে না, তবে আলাদা আলাদা থাকে, তাহলে কোনো ওভারল্যাপিং হয় না। ঠিক আছে, আবার স্টপ কোডন স্টার্ট কোডন সব জায়গায় সেম। তাহলে জেনেটিক কোড এর বৈশিষ্ট্য এগুলোই, বইয়ের মধ্যে এগুলোই লিখছে, আমি জাস্ট বেসিক জিনিসটা বুঝাই দিই। তোমাদের বইয়ের সর্বশেষ একটা ছোট্ট একটা জিনিস বলছে, মিউটেশন। মিউটেশন নিয়ে আসলে এত কিছু তোমাদের নাই। মিউটেশন বলতে তোমরা একটা জিনিস বুঝে রাখো, সেটা হচ্ছে ডিএনএ এর বেস সিকোয়েন্সের পরিবর্তন। তার মানে ডিএনএ এর সিকোয়েন্সের পরিবর্তন, সিকোয়েন্সের পরিবর্তন, এটা পার্মানেন্ট চেঞ্জ। অবশ্যই এটা পার্মানেন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, এখন এটাতে এই তোমাদের বইয়ের মধ্যে পয়েন্ট মিউটেশনের নাম উল্লেখ করে দিছে। বাট মিউটেশন কেন হয় সেই জিনিসটা যদি বলি, রেডিয়েশনের কারণে হতে পারে, মানে এক্স রে গামা রে এরকম বিভিন্ন রেডিয়েশনের কারণে হতে পারে, বিভিন্ন কেমিক্যাল পদার্থের কারণে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন বা হয়তো বা রেপ্লিকেশনের মতো কোনো একটা ভুল হয়েছে, রেপ্লিকেশনের ভুল হয়েছে। ঠিক, ঠিক আছে, এ এর জায়গায় মনে করো এ টি সি জি সি এ এরকম ছিল, এখন ভুল করে জি এর জায়গায় সি চলে আসছে। এরকম যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই ডিএনএ এই অংশটা যে জিনিসটাকে কোড করতেছিল ওটা কিন্তু এখন নষ্ট হয়ে গেল। এখানে জি ছিল, জি এখন আর নাই, জি যে কোনো কিছু আসলো তাহলে তার বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গেল না। সে যে জিনিস প্রোটিনটাকে কোড করতে ওটা আর তৈরি হবে না, আলটিমেটলি প্রবলেম দেখা দিল। তো মিউটেশন নর্মালি 3 প্রকার আছে। হ্যাঁ, কি কি?
সিম্পল জাস্ট জেনে রাখো। একটা হচ্ছে জিনোম মিউটেশন, এগুলো এত বেশি লাগবে না। 2 নম্বরে হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন। 3 নম্বর হচ্ছে পয়েন্ট মিউটেশন। তোমাদের বই পয়েন্ট মিউটেশনের কথা বলছে। পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে সিঙ্গেল বেস চেঞ্জ। আই এম এক্সট্রিমলি সরি, জিন মিউটেশন। 3 নম্বরটা হচ্ছে জিন মিউটেশন। জিন মিউটেশন একটা পার্ট, একটা টাইপ হচ্ছে পয়েন্ট মিউটেশন। হ্যাঁ, জিন মিউটেশন একটা টাইপ হচ্ছে পয়েন্ট মিউটেশন। তোমাদের বই পয়েন্ট মিউটেশন নিয়ে কয়েকটা লাইন লিখছে, ঠিক আছে। পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে একটা সিঙ্গেল বেস চেঞ্জ হবে, সিঙ্গেল বেস চেঞ্জ। সিঙ্গেল বেস চেঞ্জ হলে যে মিউটেশন হয় তাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। মানে হচ্ছে মনে করো ইউ সি এ, ওটার জায়গায় হয়ে গেছে ইউ সি সি হয়ে গেছে। সাপোজ মনে করো এই যে এরকম যে চেঞ্জ হয়ে যাওয়াটা, ঠিক আছে, একটা সিঙ্গেল বেস চেঞ্জ হয়েছে। তো এই ধরনের যে মিউটেশন তাকে বলা হয় পয়েন্ট। তো পয়েন্ট মিউটেশনের কারণে অনেক সময় দেখা যায় যে কোনো প্রবলেম হয় না, বাট অনেক সময় দেখা যায় ক্যান্সার হয়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেম দেখা যেতে পারে। বইটা একবার রিডিং দিলেই তোমরা বুঝবে, ঠিক আছে। তো এর কারণে যে সকল প্রবলেম দেখা দেয় তাদেরকে বলা হয় সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। ঠিক আছে, আহামরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, জাস্ট এমসিকিউ জন্য একটা রিডিং দিলে চলে। তাহলেই আমাদের বোটানি চ্যাপ্টার 1 কমপ্লিট।